হ্যালো এভরিওয়ান, আমরা ক্লাস 12-এর ইলেকট্রিক ফিল্ডের এমসিকিউ কোয়েশ্চেন সলভ করছিলাম এবং 30 নম্বর কোয়েশ্চেন পর্যন্ত সলভ করে ফেলেছি। আজকে আমরা নেক্সট কোয়েশ্চেনগুলো দেখব। আর যারা এখনও পর্যন্ত আগের দিনের ভিডিওগুলো দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নিও। তোমরা সবাই প্লেলিস্ট অ্যাক্সেস করে নাও, ঠিক আছে? এই প্লেলিস্টের মধ্যে কিন্তু সব ভিডিও রয়েছে। এটা ক্লাস 12-এর ফিজিক্সের সমস্ত থিওরি এবং এমসিকিউ কোয়েশ্চেনগুলো কিন্তু এখানে রয়েছে এবং তোমরা কিন্তু আলাদা আলাদা করেও পেয়ে যাবে। এই দেখতেই পাচ্ছ এখানে ক্লাস 12-এর জন্য করা আছে, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের জন্য করেছি, হ্যাঁ আলাদা আলাদা করে কিন্তু সব করা আছে, ঠিক আছে? সো ইলেকট্রিক ফিল্ডের জন্য এই এমসিকিউ কোয়েশ্চেনগুলো রয়েছে, তোমরা কিন্তু এখান থেকে কিন্তু সব ভিডিওগুলো পেয়ে যাবে, ঠিক আছে? তো এখানে গিয়ে কিন্তু সব ভিডিও অ্যাক্সেস করতে পারো। আর সবাই ভিডিওগুলো পুরোটা করে দেখো ভাই, পুরোটা দেখলে পরে আমার ভালো লাগবে। তোমরা সবাই একটু একটু করে দেখে কিন্তু ভিডিও স্কিপ করে চলে যাচ্ছ, সেটা কিন্তু মোটেই ভালো নয়। তো আমি চাইবো তোমরা সবাই পুরোটা ভিডিও দেখবে এবং ভিডিওতে লাইক করবে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। সো কোয়েশ্চেন নাম্বার 31 কি বলছে দেখো, বলছে দুটি অসীম সমান্তরাল ধাতব সমতলের ওপর, এখানে কথাগুলো বোঝো, অসীম মানে ইনফাইনাইট একটা সমান্তরাল মানে প্যারালাল কন্ডাক্টর রেখেছো তুমি, ঠিক আছে? একটা সমতলের ওপর বৈদ্যুতিক আধান রয়েছে, ফাইন, অসুবিধা নেই। বলছে এবং দুটি ক্ষেত্রে আধান ঘনত্ব যথাক্রমে একটা প্লাস সিগমা একটা মাইনাস সিগমা, ঠিক আছে? আধান ডেন্সিটি বলে দিয়েছে। এটা কি? এটা কিন্তু তোমার ক্ষেত্র আধান ঘনত্ব, ঠিক আছে? সারফেস চার্জ ডেন্সিটি। বলছে সমতল দুটি বায়ু মাধ্যমে পরস্পরের থেকে স্বল্প দূরে রাখা আছে, ঠিক আছে, ফাইন। বলছে যদি বায়ুর মানে বৈদ্যুতিক ভেদ্যতা মানে পারমিটিভিটি ইপসিলন 0 হয়, তবে ওই দুটি সমতলের মধ্যবর্তী অঞ্চলে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ ও মান কত হবে? তাহলে কোশ্চেনটা আশা করি বুঝতে পেরেছো। আমি ছবি এঁকে দেখাই তাহলে ভালো ক্লিয়ার হবে কি বলতে চাইছে কোশ্চেনটা। সো কোশ্চেন নাম্বার ইজ 31, ওকে। আচ্ছা, তাহলে কোশ্চেনটা কি বলছে, দুটো কন্ডাক্টর রয়েছে, ঠিক আছে, ইনফাইনাইট কন্ডাক্টর। সাপোজ এখানে একটা কন্ডাক্টর কনসিডার করছি আমি, এই একটা কন্ডাক্টর, আর সাপোজ এইখানে আমি আর একটা কন্ডাক্টর কনসিডার করছি, মানে তারা একটা মানে ডিস্টেন্সে রয়েছে, ঠিক আছে? সো এটা ইনফাইনাইট মানে কি, এদিকটা অনেকটা বড়, ইনফাইনাইট। আশা করি জিনিসগুলো বুঝতে পারছো। তারা প্যারালাল রয়েছে, দেখো প্যারালাল রেখেছে, ওকে। এবার একটা কন্ডাক্টরকে বলেছে প্লাস সিগমা, একটা বলেছে মাইনাস সিগমা। সিগমাটা কি? সিগমা হচ্ছে তোমার সারফেস চার্জ ডেন্সিটি। তোমরা সবাই জানো নিশ্চয়ই এই জিনিসগুলো, হ্যাঁ, কারণ আমি কিন্তু থিওরি ক্লাস সব বলেছি এগুলো। সারফেস চার্জ ডেন্সিটি, এই ডেফিনেশনটা কি? ডেফিনেশন হয় তোমার চার্জ পার ইউনিট এরিয়া, ওকে। জাস্ট এইটুকুনি তোমাকে জানতে হবে, ওকে। তাহলে এই যে কন্ডাক্টর, সাপোজ এটা তোমার এ কন্ডাক্টর, এটা তোমার বি কন্ডাক্টর। এ কন্ডাক্টর গায়ের মধ্যে রয়েছে পজিটিভ চার্জ বিকজ ইট ইজ পজিটিভ, ওকে। আর এর মধ্যে রাখা আছে নেগেটিভ চার্জ, ওকে। একটা কন্ডাক্টরের জন্য যে কোনো পয়েন্টে মানে কন্ডাক্টরের এই এদিকে বলো এদিকে বলো যে কোনো পয়েন্টে তুমি যদি ইলেকট্রিক ফিল্ড বের করো, ইলেকট্রিক ফিল্ডটা কী হয়ে থাকে? ফর্মুলা আছে, সো উই নো ফর্মুলাটা কি আমরা জানি। যে ইলেকট্রিক ফিল্ডটা হয়ে থাকে সেই ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা কি হয়? যে ই ইকুয়াল টু সিগমা বাই ইপসিলন 0। এটা মাথায় রাখতে হবে, সিগমা বাই ইপসিলন 0, ঠিক আছে? এটা কিন্তু একটা কন্ডাক্টরের জন্যে। এখানে কিন্তু একটা পাতলা সিট বলেননি, একদম থিন একটা প্লেট বললে পারে, থিন একটা সিট বললে পারে, তার জন্য হতো সিগমা বাই 2 ইপসিলন 0। মানে দিস ইজ ফর কন্ডাক্টর বা থিক প্লেটের জন্য, ঠিক আছে? এটা কন্ডাক্টরের জন্য পাই। তোমাকে যদি বলতো যে না একটা থিন সিটের জন্য তোমার ইলেকট্রিক ফিল্ড হয়ে থাকে ই ইকুয়াল টু সিগমা বাই 2 ইপসিলন 0, ঠিক আছে? এই জিনিসগুলো তোমাকে মাথায় রাখতে হবে, এগুলো কিন্তু থিওরি ক্লাসে পুরো ডিটেলে এক্সপ্লেন করা হয়েছে। আচ্ছা, তাহলে এটা আমরা পাই। এবার আমাদের বলেছে এই যে দুটো কন্ডাক্টরের মাঝখানে মিডিল পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হবে। তাহলে এইখানে ইলেকট্রিক ফিল্ড কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এক এক করে করা যাক। তাহলে এই যে কন্ডাক্টরটা রয়েছে, তাহলে এই কন্ডাক্টরের জন্য এই পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড পাবো আমরা। এবার ভালো করে তাকিয়ে দেখো, এখানে পজিটিভ চার্জ রয়েছে। তাহলে ইলেকট্রিক ফিল্ড যে পয়েন্টে তুমি বের করবে সেই পয়েন্টে একটা পজিটিভ ইউনিট চার্জ রয়েছে।
তাহলে তাকে কোন দিকে ঠেলবে, এই দিক বরাবর ঠেলবে, বুঝতে পারলে? তাহলে এটাকে যদি আমি ই এ বলি তাহলে ই এর ডিরেকশনটা কিন্তু এই দিক বরাবর হবে। আচ্ছা, সিমিলারলি তোমার দেখো ওই যে বি যে কন্ডাক্টর রয়েছে, বি কন্ডাক্টরের নেগেটিভ চার্জ রয়েছে, তাহলে এই পয়েন্টে পজিটিভ ইউনিট চার্জ রয়েছে, তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিক বরাবর হবে, এই দিক বরাবর, তাহলে ই বিটাও কিন্তু এই দিক বরাবরই হবে। তাহলে দুজনেই কিন্তু এই দিক বরাবর ডিরেক্টেড, ঠিক আছে? তাহলে কোন দিকে আসছে, নেগেটিভ প্লেটের দিকে আসছে, তাহলে ডিরেকশনটা হবে ইলেকট্রিক ফিল্ডের এই দিক বরাবর, মানে বি প্লেটের দিক বরাবর। ওকে, এবার ইলেকট্রিক ফিল্ডটা বের করা যায়। তাহলে এ পয়েন্টের জন্য যে ইলেকট্রিক ফিল্ড হবে, মানে এ প্লেটটার জন্য, সেটা কী হবে, সিগমা বা এপসিলন জিরো হবে। সিমিলারলি বি পয়েন্টের জন্য, মানে বি প্লেটের জন্য যে ইলেকট্রিক ফিল্ডটা হবে, সেটা কী হবে, সিগমা বা এপসিলন জিরো হবে, ম্যাগনিটিউড। ওকে, সিগমা বা এপসিলন জিরো। তাহলে এখানে নেট ইলেকট্রিক ফিল্ড কী হবে, দুজনের সামেশন। সুতরাং নেট ইলেকট্রিক ফিল্ড সেটা কত হবে, দেখো সিগমা বাই ইপসিলন জিরো প্লাস সিগমা বাই ইপসিলন জিরো, তাহলে ই ইকুয়াল টু 2 সিগমা বাই ইপসিলন জিরো, এরকম একটা টার্ম আসছে, তাই তো? ঠিকই তো আছে মনে হচ্ছে, দেখা যাক। এইখানে যদি আমি ডিরেকশান দিয়ে বলতাম, আচ্ছা ডিরেকশান দিয়ে বলি তাহলে বেশি দেখি সুবিধা হবে। তাহলে এই ডিরেকশানটা এদিক বরাবর, মানে ই ভেক্টর হবে। আর এ প্লেটের জন্য ডিরেকশানটা কোন দিক বরাবর, দেখো এই দিক বরাবর, রাইট, এই দিক বরাবর, এটাকে আমি এন ক্যাপ বলছি, তাহলে পজিটিভ এন ক্যাপ বললাম। আর এর ক্ষেত্রে কী হবে, দেখো এর ক্ষেত্রে টানছে, মানে এটাও এন ক্যাপ, তাই তো? দেখো এ কী করছে, এদিক বরাবর টানছে, তাহলে এই যে এ প্লেটের ডিরেকশানটা এদিক বরাবর, এদিকে আমি এন ক্যাপ বলেছি এই দিকটাকে। আর এর ক্ষেত্রে দেখো এ হচ্ছে টানছে নিজের দিক বরাবর, রাইট, এটা তো এন ক্যাপ বরাবর রয়েছে, তাহলে এর ডিরেকশনটা কি, নিচের দিকে, মানে এই দিক বরাবর, সেটা কি এন ক্যাপ। তাহলে এই যে প্লেটের নর্মাল কোন দিক বরাবর, নর্মাল ডিরেকশন তোমার এদিক বরাবর, নর্মাল ডিরেকশন তোমার এদিক বরাবর, ঠিক তার অপোজিট ডিরেকশন হবে তাহলে এইটা, বুঝতে পারলে? মানে তোমাকে জিনিসটা আমি যদি বোঝাই, ধরো তোমার কাছে এরকম একটা সারফেস রয়েছে, আমি একটু বাঁকা করে দিই, এরকম একটা সারফেস রয়েছে। ওকে, এই সারফেসটা নর্মাল কোন দিক বরাবর, এটাকে তুমি নর্মাল বললে এন ক্যাপ। এদিকে এন ক্যাপ যদি হয় তাহলে এদিকটা তোমার কি বলবে, মানে এদিকেও এন ক্যাপ। তুমি যদি যেদিকটা ওপেন সারফেস হয় সেই দিকটাকে আমরা সাধারণত তার ডিরেকশনটাকে ধরে থাকি। এদিকে এর দেখো দুদিকটাই ওপেন সারফেস, তাহলে এটা যদি এন ক্যাপ হয় তাহলে এটাও নিশ্চয়ই এন ক্যাপই হবে, বুঝতে পারলে? মানে এটা এন ক্যাপ লিখলে তুমি এটাকে মাইনাস এন ক্যাপ বলতে পারো, যখন একটাকে যদি তুমি পজিটিভ ধরো তাহলে অপোজিটটা তোমার নেগেটিভ হবে। তাহলে দুজনেই সারফেসের দেখো ডিরেকশন এদিক বরাবর, ঠিক আছে, এবং এদিক বরাবর রয়েছে, বুঝতে পারছি জিনিসটা আমি? তাহলে পরে এর ক্ষেত্রেও ডিরেকশনটা কিন্তু এই দিক বরাবরই হচ্ছে, মানে এই যে বি প্লেটটার জন্য, তাহলে এটা কি হচ্ছে দেখো এই দিক বরাবর। আমি যদি এদিকটাকে এন ক্যাপ কনসিডার করি, ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রে কি এই দিকটাও এন ক্যাপ রয়েছে, মানে এর ক্ষেত্রে ডিরেকশন মেনলি এদিক বরাবর, এদিকটা তো আমি এন ক্যাপই ধরেছি, তাই না? তাহলে আমি এন ক্যাপই বলতে পারি আমি, বুঝতে পারলে? এন ক্যাপ বলতে পারো, দুজনের ডিরেকশনটাকে আমি একই দিকে মানে হচ্ছে অ্যাকচুয়ালি, তাহলে এন ক্যাপ বলতে পারো তুমি। সো এটা আসার কথা, এন ক্যাপ, এটা অ্যান্সার হবে। হ্যাঁ, ওকে, তোমাদের আনসার কি দিয়েছে বাবা, একটাতেও নেই তো আনসার, এটাই আনসার হবে। হ্যাঁ, এখানে 2 দিয়ে দেবো একটা, এটা কারেক্ট, ঠিক করে নাও, এটাই হওয়া উচিত, ঠিক আছে, এটাই তোমার আনসার হবে। আচ্ছা, কারণ এখানে তো মাইনাস করে দেবে না, আবার একটা কথা জানি সেই জন্য বোঝার জিনিসটা, মাইনাস করে দেবে, এটা কিন্তু নেগেটিভ হবে না। কেন নেগেটিভ হবে না? যদি নেগেটিভ হয় তাহলে তো জিরো হয়ে যেত, এখানে ইলেকট্রিক ফিল্ড জিরো হতো। ম্যাথমেটিক্যাল তুমি বলতে জিরো, ফিজিক্যাল তুমি দেখতে পাচ্ছ ইলেকট্রিক ফিল্ড রয়েছে, বাবা এদিক বরাবর ইলেকট্রিক ফিল্ড রয়েছে, তাই না? জিরো এখানে কিন্তু হতে পারে না। ফিজিক্সটা বুঝে বুঝে করো। সো এটাই হবে, মানে জাস্ট এখানে 2 টাইমস একটা আসবে। আচ্ছা, কিছুই না, সিম্পল জিনিস। 32 মানে 32 নম্বর কোয়েশ্চেনটা দেখো, বলছে আর ব্যাসার্ধের একটি গোলাকার আংটাকে, একটা মানে রিং রয়েছে, বলছে কিউ আধান দেওয়া হলো, বলছে আংটাটির এ কে বি, তাহলে এ কে বি মানে এইটুকুনি অংশের জন্য কেন্দ্রে বলছে তড়িৎ ক্ষেত্র ই, তাহলে এইটুকুনির জন্য তড়িৎ ক্ষেত্র এদিক বরাবর রয়েছে, সেটা তোমার ই বলে দিয়েছে, ই ভেক্টর, ফাইন। আচ্ছা, বলছে আংটাটির অবশিষ্ট অংশ মানে এইটুকুনি, অন্য কালি দিয়ে দেখাই, এইটুকুনি অবশিষ্ট অংশ মানে এইটুকুনি রয়েছে পড়ে,
তাহলে এইটুকুনিতে জন্য কেন্দ্রে তড়িৎ ক্ষেত্র কত হবে, তাহলে এইটুকুনের জন্য তড়িৎ ক্ষেত্র কত সেটা আমাকে বের করতে হবে। একদম সিম্পল কোয়েশ্চেন। তোমাদের যেরকম দেখিয়েছিলাম না, একটা স্ফেয়ারের জন্য সেন্টারে ইলেকট্রিক ফিল্ড কী হয়, 0 হয়। ঠিক আছে, এখানে রিং বলেছে, রিংটার জন্য তাহলে সেন্টারে ইলেকট্রিক ফিল্ড কত হবে সেটা আমরা বের করবো। দেখো ফিজিক্সটা দেখো, তাহলে বুঝতে পারবে। একদম সিম্পল কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 32। ছবিটা আগে ভালো করে বোঝো। তাহলে এরকম একটা আংটা বা রিং রয়েছে, ঠিক আছে। এটাকে তুমি সেকশনটাই করে দাও, মানে 4টে সেকশনে ভেঙে দাও, ঠিক আছে। তাহলে পরে নামকরণগুলো করে দিই। আচ্ছা, অন্য কালিতে দেখাই। সাপোজ এটা এ, এটা কে, এটা বি। কী কী ছিল দেখে নিই একবার। সি ডি ও, সি ডি ও, সি ডি, এটা তোমার ও, ঠিক আছে। এবার ভালো করে বোঝো। তাহলে এইটুকুনির জন্য, এই যে এইটুকুনির জন্য এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড, তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন বলো তুমি। সিম্পল এদিক বরাবর হবে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন, তাই তো। এবার ভালো করে তাকিয়ে দেখো, এইটুকুনি অংশ আর এইটুকুনি অংশ, তুমি যদি বলো এইটুকুনির জন্য, আচ্ছা টোটালটার মধ্যে কতখানি চার্জ রয়েছে, ক্যাপিটাল কিউ চার্জ রয়েছে। তাহলে দেখো 4টে ভাগ রয়েছে, তাহলে মানে এই পুরোটা পুরো রিংয়ের মধ্যে ক্যাপিটাল কিউ চার্জ দিয়েছে। তাহলে তুমি যদি সেকশনে ভাঙো, তাহলে এইটুকুনি সেকশনে কতখানি চার্জ আসবে, যে 4টে ভাগে ভাগ করে দিয়েছে, তাহলে কিউটা কী হবে, কিউটাকে তুমি লিখবে Q/4, Q/4, বুঝতে পারলে, Q/4, Q/4 কোয়ার্টার তুমি ভাঙতে পারো, তাহলে 4টে পাচ্ছ তুমি। এইবার যেটা বোঝাচ্ছি আমি, তাহলে এইটার জন্য মানে এই যে Q/4 এর জন্য ইলেকট্রিক ফিল্ড কোন দিক বরাবর হবে, একদম সিম্পল এই দিক বরাবর হবে, তাই তো। আর এর জন্য ইলেকট্রিক ফিল্ড কোন দিক বরাবর হবে, এইটুকুনির জন্য ইলেকট্রিক ফিল্ড এই দিক বরাবর হবে। সেম দেখো, মান সেম, চার্জের মান সেম, ডিরেকশান সেম, ডিস্ট্যান্স সেম, তাহলে কি ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুও সেম এবং তার অপোজিট। তাহলে এই দুজনে পরস্পর কি ক্যান্সেল আউট হয়ে যাবে না। তাহলে এই দুজনের জন্য মানে এই সিএ আর বিডি, তার জন্য ইলেকট্রিক ফিল্ড ক্যান্সেল আউট হয়ে যাবে। ওকে, তাহলে এইবার তাহলে এইটুকুনি পড়ে থাকছে, তাহলে এইটুকুনির জন্য ইলেকট্রিক ফিল্ড তুমি পাচ্ছ এই দিক বরাবর, ঠিক আছে। ফিজিক্সটা বোঝো, কিচ্ছু নেই। আর এইটুকুনির জন্য তাহলে ইলেকট্রিক ফিল্ড কত হবে, তাহলে এটাও দেখো এই দিক বরাবর হবে, এদিক বরাবর হবে ইলেকট্রিক ফিল্ডটা, বাট চার্জের ভ্যালু সেম, ডিস্ট্যান্স সেম, ইলেকট্রিক ফিল্ডের মানও সেম, বাট অপোজিট ডিরেকশন, কী হবে, ক্যান্সেল আউট হয়ে যাবে। মানে এই পয়েন্টে নেট ইলেকট্রিক ফিল্ড এক কথায় বলতে গেলে 0, নেট ইলেকট্রিক ফিল্ড এক কথায় বলতে গেলে 0, বুঝতে পারলে। এই হচ্ছে কোশ্চেন, কিছুই নেই। হ্যাঁ, এবার তাহলে পরে কি বলছে, কোশ্চেনটা দেখো এবার। তড়িৎ ক্ষেত্র মানে তাহলে এই পুরোটার জন্য তড়িৎ ক্ষেত্র কত হবে, একদম সিম্পল জিনিস। 0 কখন হবে, এইটুকুনির জন্য এই দিক বরাবর ইলেকট্রিক ফিল্ড যদি ই হয়, তাহলে এইটুকুনির মানে এই পুরোটার জন্য এদিক বরাবর ইলেকট্রিক ফিল্ড কত, ই হতে হবে। কারণ এইটুকুনি পাথের জন্য এইটুকুনি ক্যান্সেল হয়ে গেছে, তাহলে এইটুকুনির জন্য ইলেকট্রিক ফিল্ড অবশ্যই ই হতে হবে, তবেই তো তারা পরস্পর ক্যান্সেল করতে পারবে। তাহলে এই দিক বরাবর কিন্তু ইলেকট্রিক ফিল্ডটাকে ই হতে হবে, বুঝতে পারলে। তাহলে আমরা অপশন কোনটা দেবো, এইটা দেবো অপশন, তাই না। তাহলে ই হবে এবং কোন দিক বরাবর হবে, ও কে বরাবর হবে, বুঝতে পারলে। এদিকে যদি ই হয় তাহলে এদিকেও ই হতে হবে, বিকজ এইটুকুনি মানে এইটুকুনি পার্ট পরস্পর আগে থেকে কি এলিমিনেট হয়ে যাচ্ছে না। একটা যদি ভ্যালু থাকে সাপোজ U1, তাহলে এটাও U1 হবে, এটা পরস্পর সমান এবং অপোজিট। তাহলে এইটুকুনি ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে এইটুকুনি শুধু পড়ে থাকছে। তাহলে এইটুকুনি পার্টের জন্য যদি এইদিকে ইলেকট্রিক ফিল্ড ই হয়, তাহলে এইটুকুনির জন্য কত হবে, ই হবে। তাই পুরোটার জন্য আমরা ই বলছি। ওকে, একদম সিম্পল কোয়েশ্চেন, ফিজিক্স, শুধু ফিজিক্স। ওকে, 33 বলছে তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের ওপর, মানে একটা ডাইপোল রয়েছে, সাপোজ এটা আমাদের একটা ডাইপোল, এটা মাইনাস কিউ চার্জ, এটা প্লাস কিউ চার্জ। লম্ব সমদ্বিখণ্ডক মানে এর বাইসেক্টর পয়েন্ট, মানে এইখানটায়, এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত হয় বলো দেখি, মনে আছে? এগুলো কিন্তু থিওরি ক্লাসে সব দেখিয়েছিলাম। সেটা কি হবে, ডাইপোল মোমেন্ট হবে, এটা মাইনাস সাইন থাকে, কারণ ডাইপোল মোমেন্টের ডিরেকশনটা কোন দিক বরাবর বলো তো, এই দিক বরাবর, নেগেটিভ চার্জ থাকে পজিটিভ চার্জের দিকে। ওকে, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হবে এখানটায় এই দিক বরাবর। এগুলো কিন্তু থিওরি ক্লাসে সব দেখিয়েছিলাম, এই প্রমাণগুলো সব করিয়েছিলাম। 4πε0 ইন্টু আর কিউব, ঠিক আছে। তাহলে এই হচ্ছে ফর্মুলা।
এবার তাহলে এখানে কি বলেছে দেখো, তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের ওপর কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ, এত সিম্পল ভাই। ডাইপোলের ডিরেকশন যে দিক বরাবর ঠিক তার অপোজিট মানে অপোজিট ডিরেকশনে হবে, তাহলে কোনটা অপশন হবে? বিপরীত দিক বরাবর, এটা। তাহলে এটা কারেক্ট অ্যান্সার হবে। তাহলে ফর্মুলা এবং বেসিক কনসেপ্টটা তোমাকে জানতে হবে, যেগুলো আমি কিন্তু থিওরি ক্লাসে দেখিয়েছিলাম। আমি প্লে লিস্ট বানিয়ে দিয়েছি, তোমরা সবাই দেখে নেবে, ঠিক আছে? আর তোমরা কিন্তু সবাই পুরো ভিডিওটা দেখবে, হ্যাঁ, ভিডিও স্কিপ করবে না, ঠিক আছে? পুরো ভিডিও দেখো, অনেক কিছু শিখতে পারো, কোনো দিন প্রবলেম হবে না। হ্যাঁ, লাইফে যতদিন তুমি থাকবে, মানে ফিজিক্স কোনো দিন সমস্যা হবে না যদি ভালো করে পুরো ভিডিওগুলো দেখো, ঠিক আছে? অনেক কনসেপ্ট শেখার আছে, হ্যাঁ। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে পি দ্বিমেরুর ভ্রামক বিশিষ্ট একটি তড়িৎ দ্বিমেরুকে ই তড়িৎ ক্ষেত্রে স্থাপন করলে তার উপর টর্ক কত হবে? টর্কটাও আমি দেখিয়েছিলাম, টর্কের মান কত হয় বলো তো? টর্ক ইকুয়াল টু পি ক্রস ই হয়ে থাকে, এটা। এগুলো কিন্তু সব প্রমাণ করিয়েছি আমি, ঠিক আছে? তাহলে এখানে প্রমাণ করানো কিন্তু কিছু নেই। তোমরা যারা এখনও পর্যন্ত দেখছো না সেই ভিডিওগুলো একবার দেখে নাও বাবা, একবার একটুখানি দেখে নাও, তাহলে পরে কি সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এই এমসিকিউ কোয়েশ্চেন তোমরা নিজেরা করতে পারবে, কারোর সাহায্য লাগবে না, আমি বলছি, আমি গ্যারান্টি, কারোর সাহায্য লাগবে না। শুধু থিওরির কনসেপ্টগুলো ক্লিয়ার করে নাও, যেখানে যে জিনিসগুলো লাগে, ঠিক আছে? সুতরাং এখানে আনসার হবে তোমার এটা। বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার করে নাও। ওকে, ভিডিওতে দেখে নাও, এটা করে দিয়েছি আমি একদম। দরকার তুমি স্কিপ করে নিয়ে সেই পার্টটুকুলো দেখে নাও, যেই পার্টে এইটুকু রয়েছে, ঠিক আছে? আচ্ছা, 35-এ কী রয়েছে দেখো, বলছে একটি তড়িৎ দ্বিমেরুকে একটি অসম তড়িৎ ক্ষেত্রে স্থাপন করলে তড়িৎ দ্বিমেরুর ওপর ক্রিয়া করে কি? আচ্ছা, বুঝতে পেরেছি। মানে এখানে দেখো অসম বলেছে, কিন্তু এখানে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড কিন্তু রাখেনি। আমি থিওরি ক্লাস এগুলো সব বুঝিয়েছিলাম, ইউনিফর্ম বলেনি। নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যখন তুমি একটা ডাইপোলকে রাখবে, তার উপর শুধুমাত্র অনলি ফোর্স কাজ করবে। কি? শুধুমাত্র ফোর্স কাজ করবে, সেখানে কোনো টর্ক কাজ করবে না। তাহলে কোথায় আছে দেখো অপশনটা? অপশন এতে কি বলেছে? একটি বল কিন্তু কোনো টর্ক নয়। অবশ্যই এটাই কারেক্ট হওয়া উচিত। একটি টর্ক কিন্তু কোনো বল নয়, না, এটা হতে পারে না। একটি বল ও একটি টর্ক, এটা হতে পারে না। বল ও টর্ক কোনোটি নয়, এটা হতে পারে না। তাহলে অপশন কোনটা হবে? এ, ঠিক আছে? সেখানে আমরা গ্র্যাজুয়েশনে ক্যালকুলেশনটা করাই আমরা, এফের ভ্যালুটা এরকম হয়ে থাকে, আমার সঠিক মনে পড়ছে না, এটা বোধহয় এরকম হয়, ডাইভারজেন্স অফ ইলেকট্রিক ফিল্ড, না এটা নয়, এইটা ভুল বললাম, এরকম হয়ে থাকে। ইলেকট্রিক ফিল্ড থাকে এখানে, ডাইভারজেন্স অফ ডাইপোল মোমেন্ট, এরকম হয়ে থাকে, ঠিক আছে? ফর্মুলাটা ক্যালকুলেশন করলে পরে এই ফর্মুলাটা আসে, অ্যাপ্রক্সিমেট যত সম্ভব এটাই আসে, ঠিক আছে? কারণ এটাই আসার কথা, এরকম ধরনের আসার কথা, ঠিক আছে? যাই হোক, এই জিনিসগুলো তোমরা জানবে না, ডাইভারজেন্স কী না কী সব জানবে না, সো এগুলো গ্র্যাজুয়েশন আমরা করাই, ফাইন, অসুবিধা নেই। নেক্সট কোয়েশ্চেন দেখো, 36 বলছে একটি তড়িৎ দ্বিমেরুর অক্ষীয় অবস্থানে রাখা একটি আধানের ওপর এফ বল প্রযুক্ত হয়, হ্যাঁ, মানে অক্ষ বরাবর একটা চার্জের কাছে যার উপরে মানে বল প্রয়োগ মানে হচ্ছে, সেটা কত? এফ। বলছে দূরত্বকে যদি দ্বিগুণ করা হয় তাহলে কী পরিমাণ বল প্রয়োগ হবে? একদম সিম্পল কোয়েশ্চেন, শুধুমাত্র ফর্মুলা তোমাকে জানতে হবে। এটা কত নম্বর কোয়েশ্চেন? আই থিঙ্ক 33, ও সরি 36, অনেক দূরে গিয়ে গেছি। সো কোয়েশ্চেন নাম্বার 36। তাহলে এই বেসিক কনসেপ্টটা বলো আগে তুমি আমাকে। এখানে মাইনাস কিউ চার্জ রয়েছে, এটা প্লাস কিউ চার্জ রয়েছে, রাইট? দিস ইজ এ ডাইপোল, ডাইপোলের লেন্থ আমি কনসিডার করলাম সাপোজ 2d। সো এটা আমাদের সেন্টারটা, মানে মূল বিন্দুটা। সো এখান থেকে এই পয়েন্টে মানে তাহলে মূল বিন্দু থেকে, মানে অরিজিন এটা, এখান থেকে সাপোজ আর ডিস্টেন্সে আমরা ইলেকট্রিক ফিল্ড বের করতে চাই, তাহলে এখানে পি পয়েন্ট কনসিডার করলাম, পি পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড বের করতে চাইবো আমরা। সো ফর্মুলা কী হয়ে থাকে? ফর্মুলা হয় ইলেকট্রিক ফিল্ডের 2p ডিভাইডেড বাই 4πε0 ইন্টু আর কিউব, এটা ফর্মুলা। ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন, ডাইপোল মোমেন্টের ডিরেকশন। ডাইপোল মোমেন্টের ডেফিনেশন কি? ডাইপোল মোমেন্ট হচ্ছে তোমার 2, মানে এখানে 2d রয়েছে, মানে চার্জ ইন্টু ডিস্টেন্স, মানে ডিস্টেন্স বিটুইন দেম, রাইট? সো 2q ইন্টু ডি। এবার ডিরেকশনটা হবে তোমার, এটা যদি এ, এটা যদি বি হয়ে থাকে, এগুলো তোমরা জানো নিশ্চয়ই, এ ভি ইউনিট ভেক্টর বলতে পারো, হ্যাঁ, এটা ডাইপোল মোমেন্ট। তাহলে এই যে ফর্মুলাটা লিখলাম, এটা নোন ফর্মুলা। এগুলো আমি যখন পড়েছিলাম তখন বলেছিলাম মনে রাখবে এই ফর্মুলাগুলো, কারণ প্রবলেম করতে গেলে প্রচুর কাজে লাগবে, ঠিক আছে? সো এই ফর্মুলাগুলো মনে রাখতে হবে, হ্যাঁ। আচ্ছা, এইবার তুমি কি করেছো? এইখানটায় একটা চার্জ দিয়ে দিয়েছো, সাপোজ আমি বললাম কিউ পরিমাণ চার্জ দিয়ে দিয়েছো। তাহলে যদি ইলেকট্রিক ফিল্ড ই হয়ে থাকে, তাহলে এই কিউ পরিমাণ চার্জের উপরে ফোর্স কতখানি লাগবে? তাহলে ফোর্স মানে তুমি বলবে চার্জ ইন্টু ইলেকট্রিক ফিল্ড, একদম সিম্পল জিনিস। তাহলে এখানে তুমি জাস্ট চার্জ দিয়ে মাল্টিপ্লাই করে দেবে, 2
ফোর্সের ডিরেকশনটা একই হবে, এটা মাল্টিপ্লাই, ঠিক আছে, 4πε0 r3, এটা ভেক্টর ফর্মে লিখলাম আমি, ফাইন। আচ্ছা, এবার তুমি বলে ডিস্টেন্সটাকে দ্বিগুণ করে দিয়েছো। সো ইফ যদি r প্রাইম ইকুয়াল টু 2r হয় তাহলে তুমি কি বলবে বাবা? তাহলে f প্রাইম ভেক্টর ইকুয়াল টু q ইন্টু 2p ভেক্টর ডিভাইডেড বাই 4πε0 r প্রাইম স্কোয়ার মানে 2r তার হোল স্কোয়ার, সরি হোল স্কোয়ার নয়, কিউব। ওকে, তাহলে এখান থেকে তুমি বলবে যে f প্রাইম ভেক্টর ইকুয়াল টু কিউ ইন্টু 2p ভেক্টর ডিভাইডেড বাই 4πε0 r কিউব ইন্টু, দেখো 2 এর কিউব মানে 1/8, মানে 8 হবে, তাই তো? তাহলে 1/8, আর এই যে এইটুকুনি টার্ম মানে তো f, তাহলে তুমি এখানে বলতেই পারো সুতরাং f প্রাইম ভেক্টর ইকুয়াল টু f আর নিচে একটা 8 থাকছে, তাহলে 1/8 হবে, ঠিক আছে, 1/8 হবে। তাহলে কোনটা আনসার দেখো, এইটাকে আমি বক্স করে দিই, তাহলে এটা আমাদের আনসার। কোনটা বাবা? অপশন ডি তোমার কারেক্ট আনসার। ওকে, আচ্ছা 37 দেখো, বলছে একটি তড়িৎ দ্বিমেরুর অক্ষের ওপর একটি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র U1 হয় এবং একই দ্বিমেরুর একই দূরত্বের পার্শ্ব বিন্দুতে তড়িৎ ক্ষেত্র কত হয়? পার্শ্ব বিন্দু বলতে তার পাশে কোনো একটা বিন্দু, মানে ধরো পাশে কোনো একটা বিন্দু নয়, ধরো এটা অক্ষ তো, হ্যাঁ, মানে এটা আমাদের ডাইপোল সাপোজ। আচ্ছা, ছবিটা আমি এখানে দেখাই, আই থিঙ্ক 30 নম্বর কোয়েশ্চেন, ছবিটা হালকা বোঝো। ধরো এটা আমাদের একটা ডাইপোল, এটা মাইনাস কিউ চার্জ, এটা প্লাস কিউ চার্জ, তাই তো? এই পয়েন্ট একটা পি পয়েন্ট, এর ডিস্টেন্সটা সাপোজ এখান থেকে আর ডিস্টেন্সে রয়েছে। এইবার বলছে পার্শ্ব বিন্দু বলতে তার পারপেন্ডিকুলার কোনো একটা বিন্দুর কথা বলছে, তাহলে এইখান থেকে একটা বিন্দু আমি এখানে ক্যান্সেল করব। ওকে, এটা যাই হোক একটুখানি এদিক ওদিক হলো, এটা মিডিল পয়েন্ট হবে, হ্যাঁ, এটা নিশ্চয়ই তোমরা জানো। এবং এই ডিস্টেন্সটাও কিন্তু অবশ্যই আর, কারণ সেম ডিস্টেন্স বলেছে, বুঝতে পারলে? তাহলে এই পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড আর এই পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড, এই পয়েন্ট ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু বলেছে U1 আর এই পয়েন্ট ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু বলেছে E2, তাহলে তাদের মধ্যে রিলেশন কী হবে সেটা বের করতে বলেছে। একদম সিম্পল জিনিস, ফর্মুলা তুমি জানো। তাহলে E1 কত হয় বাবা? মানে এই পয়েন্টে যেটা হয়ে থাকে, আচ্ছা অন্য কালিতে দেখাই, সেটা হয়ে থাকে তোমার 2p, আমি যদি ভেক্টর ফর্মে লিখি সুতরাং 2p ভেক্টর ডিভাইডেড বাই 4πε0 ইন্টু r কিউব, এটা। আর সাপোজ এই পয়েন্টে যে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু পাবো আমরা, সেটা পাবো তোমার মাইনাস পি ডিভাইডেড বাই 4πε0 r কিউব। ওকে, আমি শুধু ম্যাগনিটিউডে ইন্টারেস্টেড, তাহলে এই ম্যাগনিটিউড যদি আমি নিই তাহলে কী বলবো? সুতরাং E1 ইকুয়াল টু 2p ডিভাইডেড বাই 4πε0 ইন্টু আর কিউব, তাহলে p বাই 4πε0 মানে কত আবার? E2, সুতরাং 2 টাইমস অফ E2, বিকজ E2-র ভ্যালু তুমি পেয়েছো, ওটা যদি মড নিয়ে নাও তাহলে জাস্ট থাকবে p বাই 4πε0 আর কিউব। ভেক্টরটা তুমি নিলে না, মানে ভেক্টর না নিলে তোমার ডিরেকশন নেওয়ার কোনো প্রয়োজন নেই, তাহলে তোমার আনসার আসছে এটা। সো দিস ইজ ইউর কারেক্ট আনসার। ওকে, আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। কিছুই নেই, একদম সিম্পল জিনিস, হ্যাঁ, শুধুমাত্র একটু বুঝতে হবে কোশ্চেনটা বুঝলে তুমি নিজে থেকে কিন্তু করতে পারবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কী বলছে? নেক্সট কোশ্চেন বোধ হয় 38 নম্বর কোশ্চেনটা, ঠিক আছে, এক সেকেন্ড। তাহলে 38 নম্বর কোশ্চেনটা কী বলছে দেখো, বলছে মূল বিন্দুকে মধ্যবিন্দু করে x অক্ষ বরাবর একটি তড়িৎ দ্বিমেরু অবস্থান করছে। বুঝলাম। মূলবিন্দু ও থেকে বলছে 20 সেন্টিমিটার দূরে পি আর একটি বিন্দু আছে, ফাইন। বলছে এক্স অক্ষের সাথে ওপি রেখাটি, আচ্ছা বলছে থিটা ইকুয়াল টু π/3 কোণ করেছে। বলছে পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রে অভিমুখ এক্স অক্ষের সাথে আলফা কোণ করে
আলফা মান কত। কোশ্চেনটাকে ভালো করে বুঝতে হবে, কোশ্চেনটা কী বলছে তোমার। আমি ছবিকে দেখাচ্ছি কোশ্চেনটা, 38 নম্বর কোশ্চেন। কারণ কোশ্চেন না বুঝলে তুমি প্রবলেম করতে পারবে না। এরকম তো ধরো একটা ডাইপোল তুমি নিয়েছো, একটা ডাইপোল, এখানে মাইনাস কিউ, এখানে প্লাস কিউ চার্জ রয়েছে। এই ডাইপোলটার যে মধ্যবিন্দুটা, এই মধ্যবিন্দুটা বলছে মূল বিন্দু, মানে একটা অ্যাক্সিস তুমি যদি বলো, এটা সাপোজ দিস ইজ একটা, আচ্ছা একটু বাঁকাই হয়ে যাচ্ছে কেন, এটা একটা অ্যাক্সিস সাপোজ, ঠিক আছে, এটা আমাদের ওয়াই অ্যাক্সিস, হ্যাঁ, দিস ইজ আওয়ার ওয়াই অ্যাক্সিস, আর এটা আমাদের সাপোজ এক্স অ্যাক্সিস। তাহলে এই যে কোঅর্ডিনেটের যে মূল বিন্দুতে বলছে এই যে ডাইপোলটার মধ্যবিন্দু অবস্থান করে আছে, ঠিক আছে, অসুবিধা নেই তাতে। ওকে, এইবার বলছে যে এরকম একটা পয়েন্টে, মানে এরকম একটা পয়েন্ট বলতে একটা ডিস্টেন্স রয়েছে, ঠিক আছে, এরকম একটা ডিস্টেন্সে, হ্যাঁ, এই ডিস্টেন্সটা আর, এই আর ডিস্টেন্সে একটা পয়েন্ট তুমি কনসিডার করেছো পি পয়েন্ট। সে কতখানি অ্যাঙ্গেল করে আছে, এক্স অক্ষের সাথে থিটা অ্যাঙ্গেল করে আছে। থিটা ইকুয়ালটা তোমাকে বলে দিয়েছে π/3। তাহলে এই অ্যাঙ্গেল করে আছে এই পয়েন্টে। এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত হবে সেটা তোমাকে বের করতে বলেছে, ঠিক আছে, মানে বের করতে বলেনি অ্যাকচুয়ালি, বের করতে হবে। এবং এখানে বলেছে যে আলফার মানটা কত হবে। আলফাটা কি তুমি বলবে, আমি ছবিটাকে দেখাই ভালো করে। দেখো এটা আমাদের একটা ডাইপোল, তাহলে ডাইপোল মোমেন্ট কোন দিক বরাবর, এই দিক বরাবর, রাইট। তাহলে এই ডাইপোলটাকে আমি দুটো কম্পোনেন্টে ভাঙতে পারি। একটা হচ্ছে তোমার রেড কালারতে দেখায়, একটা এই দিক বরাবর, আর একটা তোমার এই দিক বরাবর, এর সাথে অ্যাঙ্গেল করে আছে। তাহলে এটা কি হবে বলো, এটা তোমার পি কস থিটা হবে। ওদের একটু বোঝা যাচ্ছে না, এটা দিয়ে দেখাই। আচ্ছা, এটা তোমার হচ্ছে পি কস থিটা, ঠিক আছে, আর এইটা তোমার পি সাইন থিটা, কারণ যার সাথে অ্যাঙ্গেল থাকে সে কস হয়, সেটা তোমরা জানো। এইবার দেখো, তাহলে এই পি কস থিটার জন্যে এই পি পয়েন্টে যে ইলেকট্রিক ফিল্ড হবে তার ডিরেকশনটা কোন দিক বরাবর হবে, এদিক বরাবর, বিকজ এটা তোমার রেডিয়াল কম্পোনেন্টটা। তাহলে আর ক্যাপ বলতে পারি আমি। আর পি সাইন থিটার জন্য ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা কোন দিক বরাবর হবে বলো, এই দিক বরাবর, এটা তোমার থিটা ক্যাপ হবে, বিকজ ডাইপোল মোমেন্ট এটা পারপেন্ডিকুলার বাইসেক্টর পয়েন্ট। আর এটার জন্য দেখো এই পি কস থিটার জন্য দেখো অ্যাক্সিয়াল পয়েন্ট, আর পি সাইন থিটার জন্য পারপেন্ডিকুলার বাইসেক্টর পয়েন্ট। তাহলে এটার জন্য ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কী হয়, ডাইপোল মোমেন্টের ডিরেকশনের ঠিক অপোজিট হয়। তাহলে ডাইপোল মোমেন্টের ডিরেকশন এখানে এদিক বরাবর, তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন অপোজিট হবে। এই থিওরিগুলো আমরা সব জানি, ফাইন। এইবার দেখো, তাহলে এদিক বরাবর ইলেকট্রিক ফিল্ডের আর কম্পোনেন্ট কাজ করছে, এদিক বরাবর ইলেকট্রিক ফিল্ডের থিটা কম্পোনেন্ট কাজ করছে। তাহলে আমরা যদি এদের রেজাল্টেন্ট নিই তাহলে আমরা নেট ইলেকট্রিক ফিল্ডটা পেয়ে যাবো আমরা। তাহলে নেট ইলেকট্রিক ফিল্ডটা কী হবে, রেজাল্টেন্ট তোমরা সবাই নিতে জানো, এরকম হয়, দেখো, সরি, নেট রেজাল্টেন্ট অ্যাপ্রক্সিমেট এইরকম, তাই তো, মানে অ্যাপ্রক্সিমেট ওয়াই অ্যাক্সিস বরাবর। তাহলে এটা তোমার নেট ইলেকট্রিক ফিল্ড হবে, ঠিক আছে। তাহলে আমাদের উদ্দেশ্য এরকমই হবে, এই প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ আমরা করব, এক এক করে করা যাক। তাহলে এই যে ডাইপোলটাকে আমরা দুটো কম্পোনেন্টে ভেঙেছি, একটা কস কম্পোনেন্ট, একটা সাইন কম্পোনেন্ট। তাহলে কস কম্পোনেন্টের জন্য এই পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হবে, তাহলে ইলেকট্রিক ফিল্ড হবে ই আর লিখলাম আমি, ঠিক আছে, যেহেতু রেডিয়াল কম্পোনেন্ট তাহলে ই আর লিখলাম। ই আর ইকুয়াল টু রেডিয়াল কম্পোনেন্টের জন্য কী হয়, 2p হয়ে থাকে। এখানে পি মানে কত বাবা, পি কস থিটা, ফাইন। সো পি কস থিটা ডিভাইডেড বাই 4πε0 ইন্টু আর কিউব। আমি যদি ডিরেকশনের কথা বলি তাহলে এখানে তুমি বলবে আর ক্যাপ, অসুবিধা নেই। সিমিলারলি আমি থিটা মানে এই যে পারপেন্ডিকুলার কম্পোনেন্টের জন্য যদি বলি আমি, তাহলে কি হবে, ই থিটা ইকুয়াল টু, দেখো ডিরেকশনটা কিন্তু অলরেডি আমি মেনশন করে দিয়েছি, বিকজ ডাইপোল মোমেন্টের ডিরেকশন রয়েছে এই দিক বরাবর, আমি ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন অপোজিট নিয়ে নিয়েছি, তাহলে আমার নেগেটিভ সাইন লেখার কোনো দরকার নেই। তাহলে আমি এখানে শুধুমাত্র লিখতে পারি পি সাইন থিটা, বিকজ এখানে পি সাইন থিটা রয়েছে, ডিভাইডেড বাই 4πε0 আর কিউব থিটা ক্যাপ, এটা। এবার তুমি আমাকে বলো তাহলে এই পয়েন্টে নেট ইলেকট্রিক ফিল্ড কী হবে, ভেক্টর সামেশন। সুতরাং
নেট ইলেকট্রিক ফিল্ড যদি ই ভেক্টর হয় তুমি লিখবে ই আর ক্যাপ প্লাস ই থিটা ক্যাপ, ভ্যালুগুলো পুট করে দাও। এগুলো সব ক্যালকুলেশন করেইছি আমরা। তাহলে ই আর মানে কত বাবা, 2p cos থিটা ডিভাইডেড বাই 4πε0 আর কিউব আর ক্যাপ প্লাস এটা মানে তোমার পি সাইন থিটা ডিভাইডেড বাই 4πε0 আর কিউব থিটা ক্যাপ। ঠিক আছে, এখান থেকে তুমি যদি ম্যাগনিটিউড ক্যালকুলেট করতে চাও বা আচ্ছা একটা লাইন করেই দিই আমি। তাহলে এখানে তোমার দেখো পি কমন আসছে, 4πε0 আর কিউব কমন আসছে, এখানে পড়ে থাকবে তোমার 2 cos থিটা আর এখানে পড়ে থাকবে তোমার সাইন থিটা। এখানে আচ্ছা এটা তোমার আর ক্যাপ দিতে হবে না, আর ক্যাপ, আর এটা তোমার থিটা ক্যাপ দিতে হবে বিকজ ডিরেকশন রয়েছে। আমি যদি ম্যাগনিটিউডের কথা ভাবি তাহলে জাস্ট ম্যাগনিটিউড হবে পি ডিভাইডেড বাই 4πε0 আর কিউব, আর এইটা হবে তোমার রুট ওভার অফ যেটা লিখি এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, কারণ তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি। সুতরাং এখানে তুমি লিখবে 4 cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। এটাকে ভাঙলে পরে একদম থিওরিটাই তোমাকে করিয়ে দিলাম এখানে আমি। তাহলে এখানে পি ডিভাইডেড বাই 4πε0 আর কিউব, এটা না করলেও হতো কারণ ফর্মুলাটা শুধু ইউজ করলেও হয়ে যেত। ঠিক আছে, যখন করে ফেলি তাহলে এখানে তুমি লিখবে 3 cos স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। এই cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মানে কত 1। তাহলে তুমি ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু লিখতে পারবে পি ডিভাইডেড বাই 4πε0 আর কিউব, এখানে তোমার 3 cos স্কোয়ার থিটা প্লাস 1। আচ্ছা এখানে ইয়ে থাকবে, রুট তো থাকবে না, রুট থাকবে এখানে, বুঝতে পারলে? তাহলে এইটা তোমার আনসার। মানে যে কোনো আরবিটারি পয়েন্টের জন্য যে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু তোমার এটা, মানে আর এর ভ্যালু থিটার ভ্যালু জানলে তুমি ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু বের করতে পারবে। এবার ভালো করে বোঝো, এবার তোমাকে কোশ্চেনে বলেছে যে এই যে ইলেকট্রিক ফিল্ডটা এক্স অ্যাক্সিসের সাথে থিটা কোণ, এই আলফা কোণ করে আছে। তাহলে এক্স অ্যাক্সিস তো বাবা এটা, এদিক বরাবর এক্স অ্যাক্সিসটা রয়েছে, তাহলে এটা এক্স অ্যাক্সিসের ডিরেকশন। তাহলে এর সাথে বলেছে আলফা অ্যাঙ্গেল করে আছে। ভালো করে কথাটা বোঝো। এইবার ভালো করে আমরা যদি অ্যানালিসিস করি এই গ্রাফটাকে, তাহলে কি দেখতে পাবো? এইখানে থিটা অ্যাঙ্গেল, তাহলে নিশ্চয়ই এটাও থিটা অ্যাঙ্গেল হবে, রাইট? এই পুরোটা আবার বলছে আলফা, এই পুরোটা আবার আলফা, এইটুকুনি থিটা, তাহলে এইটুকুনি কতখানি? অবশ্যই আলফা মাইনাস থিটা, অবশ্যই আলফা মাইনাস থিটা। আচ্ছা নীল কালে দেখতে মনে হচ্ছে অসুবিধা হচ্ছে, আলফা মাইনাস থিটা, বুঝতে পারলে? তাহলে এটা তোমার আলফা মাইনাস থিটা। তাহলে এবারে এইখান থেকে তুমি কি বলতে পারো, এটা যদি তোমার আলফা মাইনাস থিটা অ্যাঙ্গেল হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা রেসপেক্টে তুমি বলতে পারো না যে ট্যান থিটা ইকুয়াল টু, আচ্ছা এরকম বলি, আচ্ছা এখানে দেখাই আমি। তাহলে এখানে তুমি বলতে পারো যে ট্যান অ্যাঙ্গেলটা কতখানি? আলফা মাইনাস থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। এখানে লম্ব কে বাবা? এই যে এদিক বরাবর কে রয়েছে? ই থিটা রয়েছে, এদিক বরাবর কে রয়েছে? ই আর রয়েছে। এটা মানে এটা এদিকে, তাহলে ই থিটা মানে লম্ব বাই ভূমি, তাহলে ই থিটা বাই ই আর, ঠিক লিখলাম, ই থিটা বাই ই আর। তাহলে ট্যান আলফা মাইনাস থিটা ইকুয়াল টু ই থিটা বাই ই আর। এবার ই থিটার মানও জানো তুমি, ই আর এর মানও জানো তুমি, দেখো ই থিটার মান জানো, ই আর এর মান জানো, পুট করে দাও, তাহলে তোমার হয়ে যাবে। এই কন্ডিশনটা আনা দরকার, এটাকে আমি তো নিচে করি, ঠিক আছে, কারণ ওখানে জায়গা হবে না। তাহলে ফ্রম ফিগার আমরা বলতে পারি ট্যান আলফা মাইনাস থিটা ইকুয়াল টু কত আসছে? ই থিটা বাই ই আর। জাস্ট ফিগার দেখে আমরা বলতে পারি এটা। সুতরাং ট্যান আলফা মাইনাস থিটা ইকুয়াল টু ই থিটার মান কত দেখো, সামথিং কিছু একটা ছিল, যে ই থিটাটা কত ছিল ভাই? পি সাইন থিটা ছিল, তাই তো? মানে এই টার্মটা পুরো লিখিয়ে দিই আমি একবার, ম্যাগনিটিউডটা লিখছি আমি, পি সাইন থিটা ডিভাইডেড বাই 4πε0 আর কিউ। এই টার্মগুলো কেটে যাবে। আর এখানে ছিল তোমার 2p cos থিটা ডিভাইডেড বাই 4πε0 আর কিউ।
ভালো করে তাকিয়ে দেখো, 4 5 7 0 কেটে যাবে, এখানে পি কেটে যাবে, তাহলে আলটিমেট পড়ে থাকবে কি ট্যান আলফা মাইনাস থিটা ইকুয়াল টু, এখানে একটা হাফ পড়ে আছে আর এখানে ট্যান থিটা পড়ে আছে, কারণ সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা হবে, বুঝতে পারলে? এবার থিটার মান তোমাকে বলে দিয়েছে π/3 বোধ হয়, আলফা মাইনাস এটা π/3 পুট করে দাও, তাহলে এখানে হাফ ট্যান π/3, ট্যান π/3 মান কত? π/3 মানে কত? 180/3 মানে 60 ডিগ্রি, 60 ডিগ্রি মানে কত হলো? ট্যান 60 ডিগ্রি মানে √3 হবে, তাই না? বিকজ সাইন 60 মানে এখানে লিখে আমি সাইন 60/cos 60, সাইন 60 মানে √3/2 ডিভাইডেড বাই cos 60 হবে, সরি 60 হবে, সেটা কত হাফ হয়, তাহলে রেশিও করলে কি পাবে তুমি? জাস্ট √3 পাবে, তাহলে এখানে জাস্ট তুমি লিখবে √3/2, তাই তো? তাহলে সুতরাং আলফা মাইনাস π/3 ইকুয়াল টু বলতে পারো ট্যান ইনভার্স √3/2, আর আলফা ইকুয়াল টু তুমি বলতে পারো, তাহলে এটা দেখে আসলে প্লাস হয়ে যাবে, সুতরাং π/3 প্লাস ট্যান ইনভার্স √3/2, এটা তোমার কারেক্ট আনসার হবে। বুঝতে পারলে কি আছে প্রবলেমটা? কিছুই নেই, শুধু ফিজিক্সটা বুঝতে হবে। এটা হয়ে গেল, অপশান বি তোমার কারেক্ট আনসার, ঠিক মিলে গেছে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন 39টা, তাই না? 39 নম্বর। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন। বলছে একটি সুষম তড়িৎ ক্ষেত্রে, তড়িৎ ক্ষেত্র ই বলে দিয়েছে, বলছে একটি ক্ষুদ্র তড়িৎ দ্বিমেরু অবস্থান করছে, যার দ্বিমেরু ভ্রামক পি, জড়তা ভ্রামক আই। জড়তা ভ্রামক মানে মোমেন্ট অফ ইনার্শিয়া, তোমরা পড়েছিলে 11-এ পড়েছিলে মোমেন্ট অফ ইনার্শিয়া, যার ডেফিনেশন তোমরা এরকম লিখেছিলে I = mr², রাইট? এগুলো তোমরা কিন্তু সব করেছিলে, বা ইন্টিগ্রেশন ফর্মে লিখতে গেলে r² × dm, এটা তোমরা পড়েছিলে এগুলো, ঠিক আছে? এত কনসেপ্ট কাজে লাগবে না, বাট যে মোমেন্ট অফ ইনার্শিয়া এটা কি লিনিয়ার, সরি রোটেশনের ক্ষেত্রে এইটা কম্পারেবল টু মাস, এই কনসেপ্টটা তোমাকে জানতে হবে, কারণ এখানে একটা ফর্মুলা আমি ইউজ করবো যেগুলো তোমরা অলরেডি পড়েছো, মানে রোটেশনের ক্ষেত্রে যেটা মোমেন্টাম ইনার্শিয়া মানে রোল প্লে করে, লিনিয়ারের ক্ষেত্রে মাস সেই রোলটা প্লে করে, ঠিক আছে? এই জিনিসগুলো তোমরা জানো। আচ্ছা, যাই হোক, যদি দ্বিমেরুটিকে ক্ষুদ্র মানে থিটা কোণে বিচ্যুত করা হয়, মানে একটা মানে ডেভিয়েশন তুমি দিচ্ছ, তবে সেটিতে সৃষ্ট কম্পনের কৌণিক কম্পাঙ্ক কত হবে? একদম সিম্পল কোয়েশ্চেন, কিছুই না, ভালো করে বোঝো জিনিসটা। 39, কোয়েশ্চেন নাম্বার 39। তার মানে কী বলেছে? তোমার মানে ডাইপোলকে একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে তুমি রেখেছো, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রেখেছো, তাহলে তারপরে টর্ক কাজ করবে, সেটা কী হয়? এটা হয় তোমার টর্ক। টর্কের ফর্মুলা আমরা জানি, আমরা এদেরকে যদি ভাঙি তাহলে টর্ক হবে PE sin θ n ক্যাপ, মানে পি আর ই এর নর্মাল ভেক্টরটা। আমি যদি অনলি ম্যাগনিটিউডের কথা বলি তাহলে টাউ ইকুয়াল টু লিখবো জাস্ট PE sin θ, এটা শুধুমাত্র ম্যাগনিটিউডের জন্য। এবার কোশ্চেনে একটা কথা বলেছে ইফ, মানে অ্যাকচুয়ালি ইফ না সিন্স, যেহেতু কোশ্চেনে বলে দিয়েছে, সুতরাং সিন্স থিটা ইজ ভেরি স্মল, ভেরি ভেরি স্মল, ভেরি ভেরি স্মল, থিটা যেহেতু মানে খুবই খুবই ছোটো, তাহলে আমরা কী বলতে পারি যে সাইন থিটা নিয়ার টু থিটা। এটা কেন হয় জানো তো? এগুলো জানতে হয় বাবা, এগুলো সব আমি কিন্তু বলি, যতবার আসে ততবারই বলি। সাইন থিটার তুমি এক্সপ্যানশন দেখো, সাইন থিটার এক্সপ্যানশন হয় তোমার থিটা মাইনাস থিটা কিউব বাই 3 প্লাস থিটা টু দি পাওয়ার 5/5 ফ্যাক্টোরিয়াল, এইভাবে চলবে, অড নাম্বার দিয়ে চলবে, বিকজ সাইন থিটা ইজ আ অড ফাংশন। এবার দেখো থিটা যদি খুবই ছোট হয়, তাহলে যে হায়ার টার্মগুলো তুমি নেবে এগুলো কিউব ফর্মে রয়েছে, কিউব টু দি পাওয়ার 5, আরও বাড়ছে, সেগুলো কি আরও ছোটো যাবে, সুতরাং নেগলিজেবল, এগুলোকে আমরা তখন নেগলেক্ট করতে পারি, আমরা তখন এগুলোকে নেগলেক্ট করা হয়ে থাকে, ঠিক আছে? সুতরাং আমরা তখন বলতে পারি যে সাইন থিটা
নিয়ার ইকালস টু থিটা। কেন হয় এটা বুঝতে পারলে? একই রকমভাবে কস থিটা নিয়ার ইকালস টু 1 বলতে পারি, বিকজ কস থিটার এক্সপ্যানশন দেখো, কস থিটাটা ইভেন ফাংশন, সুতরাং 1 থেকে শুরু হবে, তারপরে থিটা স্কোয়ার বাই 2 এর ফ্যাক্টোরিয়াল হবে, প্লাস মাইনাস হয়ে চলতে থাকবে, 2 স্কোয়ার হবে, দিয়ে কি বললাম থিটা টু দি পাওয়ার 4 হবে, মানে ইভেনগুলো হবে, ঠিক আছে? যাই হোক, তাহলে এগুলো আমরা জানি। তাহলে সুতরাং আমি টর্ক টাউ ইকুয়াল টু বলতেই পারি যে পিই ইন্টু থিটা, বুঝতে পারলে? এইবার ক্লাস 11-এ তোমরা পড়েছিলে যে যদি টর্ক থাকে, টর্কের ডেফিনেশন আছে আবার, উই নো টর্ককে মাসের সাথে আমরা রিলেট করলাম। আর ফোর্সের ডেফিনেশন কী লিখি? মাস ইন্টু, মানে অ্যাকচুয়ালি এটা লেখা হয়ে থাকে ডিপি ডিটি, দিস ইজ আওয়ার ফোর্স। তাহলে এফ ইকুয়াল টু পি মানে মাস ইন্টু ভেলোসিটি, মানে মোমেন্টাম, রাইট? এটা আমরা বলতে পারি। সুতরাং মাস যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমরা ডিভি ডিটি বলবো, এটা এটা আমরা বলতে পারি। এটা ফর লিনিয়ার কেস, এটা লিনিয়ারের জন্য, এটা ফর লিনিয়ার কেস, ঠিক আছে? আমি যদি রোটেশনের গল্প বলতাম, একই রকম রোটেশনে কি এই ফোর্সটাই রোটেশনের টর্ক হয়ে যায়, তাহলে এখানে কি হবে? অ্যাঙ্গুলার মোমেন্টামের চেঞ্জ হবে, বুঝতে পারলে? এখানে অ্যাঙ্গুলার মোমেন্টামের চেঞ্জ হবে। তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টামকে তুমি আর কী লিখবে? লিনিয়ারে যেরকম মাস ইন্টু ভেলোসিটি লিখেছিলে, তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টামে তুমি লিখবে কি, মানে মোমেন্ট অফ ইনার্শিয়া, কারণ মাসের সাথে ইকুইভ্যালেন্ট মোমেন্ট অফ ইনার্শিয়া, ইন্টু এখানে ভেলোসিটিকে ওমেগা, ওমেগা তোমার ভেলোসিটি, তাহলে সেটা লিখতে পারো তুমি, ঠিক আছে? সো এটা তুমি লিখতে পারবে এখানে। সুতরাং টর্ক টাউ ইকুয়াল টু ডি আই ওমেগা বাই ডিটি বলতে পারো। তাহলে এখান থেকে তুমি বলবে যে টাউ ইকুয়াল টু আই ভাই কনস্ট্যান্ট, সুতরাং ডি ওমেগা বাই ডিটি। ওমেগা তোমার অ্যাঙ্গুলার ভেলোসিটি, সরি, তাহলে হ্যাঁ অ্যাঙ্গুলার ভেলোসিটি থেকে আমরা কী লিখতে পারি? যে থিটা বাই টি বলতে পারি আমরা, বুঝতে পারলে? মানে এটাকে আমরা যদি লিখি ইন জেনারেল ডি থিটা বাই ডিটি, ডি থিটা তোমার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বা অ্যাঙ্গেল বলে থাকি যেটাকে আমরা। তাহলে এখান থেকে যদি পুট করে দাও তুমি, টর্ক ইকুয়াল টু তুমি পাবে আই ইকুয়াল টু, সরি, আই ইন্টু ডি টু থিটা বাই ডি টি স্কোয়ার, বুঝতে পারলে? একদম সিম্পল জিনিস, এগুলো কিন্তু ক্লাস 11-এ করানো হয়ে থাকে। তাহলে এই জিনিসগুলো জানো তোমরা। তাহলে এখানে তুমি লিখতে পারো যে টর্ক ইকুয়াল টু, বাবা সরি, আই ইন্টু, তার মাসটা হয়ে গেল এখানে ডি টু থিটা ডি টি স্কোয়ার, বুঝতে পারলে? এইবার যেহেতু এখানে ডেভিয়েশন হচ্ছে, কিছু পরিমাণ এনার্জি তার মধ্যে স্টোর হবে, তাই এখানে আমি একটা মাইনাস সাইন ইউজ করব। যে টর্কটা তোমার অ্যাপ্লাই করা হচ্ছে সেখানে কিছু পরিমাণ, মানে একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে তুমি রাখছো, তো তার মধ্যে কি এটা এনার্জি স্টোর হবে, মানে এক্সটার্নাল তুমি কার্য করছো, তার জন্য একটা মাইনাস সাইন আসবে এখানে, ঠিক আছে? সো তুমি যদি এটাকে এবার ইকুয়েট করে দাও, তাহলে তুমি বলবে যে কিউ ই থিটা ইকুয়াল টু মাইনাস আই ডি টু থিটা ডি টি স্কোয়ার, এটাকে দিকে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে, সুতরাং আই ডি টু থিটা ডিটি স্কোয়ার, সরি, প্লাস কিউ ই ইন্টু থিটা ইকুয়াল টু 0। এখান থেকে দেখো, তাহলে ডি টু থিটা ডিটি স্কোয়ার প্লাস কিউ ই ডিভাইডেড বাই আই ইন্টু থিটা ইকুয়াল টু 0। তোমরা এসএইচএম এর ইকুয়েশন জানো, সবাই জানো। এইটা দেখো, এটা এসএইচএম এর ইকুয়েশন নয় কি, ডি টু থিটা বাই ডি টি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার ইন্টু থিটা ইকুয়াল টু 0, তাই না? এটা একটা এসএইচএম এর ইকুয়েশন নয় কি? এটা কিন্তু একটা এসএইচএম এর ইকুয়েশন। সো দিস ইজ দ্য ইকুয়েশন অফ এসএইচএম, সিম্পল হারমোনিক মোশন। এখানে হয়তো তোমরা এক্স পড়েছো, আর পড়েছো, ভ্যারিয়েবলটা এটা, তাই না? বা ওয়াই পড়েছো। তাহলে ওমেগা স্কোয়ার মানে কত? ওমেগা স্কোয়ারটা তোমার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, সুতরাং ওমেগা স্কোয়ার মানে তুমি বলবে যে কিউ ই ডিভাইডেড বাই আই, তাহলে ওমেগা ইকুয়াল টু তুমি বলবে রুট ওভার অফ কিউ ই ডিভাইডেড বাই আই। ইজ ইট ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। আই থিঙ্ক এটা আমাদেরকে বের করতে বলেছে, এটা আমাদেরকে বের করতে বলেছে কিউ ই, মানে কোথায় আনসার আছে এটা, মানে হিন্স তোমাকে বলেছে, তাহলে এখানে তোমাকে করেই দিয়েছে, কিছুই নেই। হ্যাঁ, এখানে তোমাকে বলে দিয়েছে, সব কিছুই বলে দিয়েছে এখানে। আচ্ছা, তাহলে 39-এর দাগে এ অপশন, এ অপশন, এ অপশন এ, হ্যাঁ এইটাই তোমার কারেক্ট আনসার, তাই না? এটা তো আসলো আমাদের, তাই না? ঠিক লিখলাম তো? কিউ কেন লিখলাম? ও, এখানটায় আমি মিস্টেক করে ফেলেছিলাম, এটা পি হবে, এটা মানে
চার্জ নয় বাবা, এখানে পি ডাইপোল মোমেন্ট। ঠিক আছে, এগুলো তোমার ঠিক করে নেবে, অসুবিধা নেই। এটা তোমার পি করে দাও, পি 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 ই ডিভাইডেড বাই আই, এটা তোমার আনসার। ঠিক আছে, ওকে। নেক্সট কোয়েশ্চেন দেখো, 40 নম্বর কোয়েশ্চেনটা কি বলছে, মূলবিন্দুকে মধ্যবিন্দু করে একটি তড়িৎ দ্বিমেরু এক্স অক্ষ বরাবর অবস্থান করছে। বলছে এর দ্বিমেরু ভ্রামক ধনাত্মক এক্স অক্ষ অভিমুখী হলে সেটির জন্য এত বিন্দুতে, দেখো এক্স মানে এই যেটা বলেছে সেটা কি, এক্স কমা ওয়াই কমা জেড, 3 ডাইমেনশনাল বলে দিয়েছে, জেড এখানে 0, ঠিক আছে, মানে 2 ডাইমেনশনাল মেনলি। হ্যাঁ, এক্সের মান তোমার 2, ওয়াইয়ের মান তোমার 2 মানে ইন্টু √2, ঠিক আছে। বিন্দু তড়িৎ ক্ষেত্রে অভিমুখ কত হবে, তাহলে অভিমুখটাই মেনলি বের করতে বলেছে, তাহলে ছবিটা ভালো করে এঁকে এঁকে বুঝতে হবে। এইটা তো পুরো একদম সেম আগের যে কোয়েশ্চেনটা করলাম সেরকম কোয়েশ্চেন, তাহলে তোমরা তো নিজেরাই করতে পারবে। ঠিক আছে, তাহলে এটাকে একটু করে দেখাই কেমন হয়। 40 কোয়েশ্চেনটা, কোয়েশ্চেন নাম্বার 40। তাহলে এইরকম আমাদের একটা, আমি আগে অ্যাক্সিসটাকে ড্র করি। সো সাপোজ দিস ইজ আওয়ার এক্স অ্যাক্সিস, দিস ইজ আওয়ার ওয়াই অ্যাক্সিস, ওয়াই এটা এক্স। সো এইখানে একটা চার্জ পার্টিকেল রয়েছে, এখানে একটা চার্জ, মানে এখানে একটা ডাইপোল ফর্ম করে আছে, রাইট। এটা আমাদের মূল বিন্দু। এখান থেকে এরকম একটা বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড তুমি বের করবে। তাহলে ডাইপোলটা দুটো কম্পোনেন্ট পাচ্ছ তুমি, একটা এদিক বরাবর কম্পোনেন্ট, একটা এদিক বরাবর কম্পোনেন্ট, বিকজ ইট ইজ থিটা অ্যাঙ্গেল। তাহলে এখানে তুমি বলবে পি কস থিটা, এখানে তুমি বলবে পি সাইন থিটা। তাহলে এর জন্য তুমি এদিক বরাবর একটা ইলেকট্রিক ফিল্ড পাবে, যেটা মানে আর এটা বলো, অথবা তুমি এরকম বলে দাও আর ক্যাপ। আর এই দিক বরাবর এই দিক বরাবর তুমি একটা ইলেকট্রিক ফিল্ড পাবে, সেটা কি ই থিটা থিটা ক্যাপ। বুঝতে পারলে? আচ্ছা, তাহলে পরে এইখানে এদের যে নেট ডিরেকশনটা হবে, দেখো এটা কিন্তু দেখেই বুঝতেই পারছি আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে এটা ওয়াই অ্যাক্সিস বরাবর, মানে আনসারটা ওয়াই হওয়া উচিত। তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এইটা তোমাকে বলে দিয়েছে আলফা, আর এইটুকুনি কিন্তু থিটা পেয়েছি আমি, থিটা ধরেছি আমি, তাহলে এইটুকুনি কত হবে, আলফা মাইনাস থিটা হবে, যেটা আমি একটু আগে দেখালাম। তাহলে তুমি এখনই এখানে বলবে যে ট্যান আলফা মাইনাস থিটা ইকুয়াল টু হাফ অফ ট্যান থিটা, কারণ একটু আগে প্রমাণ করলাম আমরা, তাই না। ই থিটার ভ্যালু ই আর এর ভ্যালু জানো, পুট করে দাও, এটা চলে আসবে। ঠিক আছে, তো নেক্সট কি বলছে, আচ্ছা এখানে দেখো একটা ইন্টারেস্টিং জিনিস, যেটা কি তোমার যে পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বের করে তার ভ্যালু বলে দিয়েছে, মানে এক্স এর ভ্যালু বলে দিয়েছে, ওয়াই এর ভ্যালু বলে দিয়েছে। তাহলে সেখান থেকে আমরা কি করতে পারি, তাহলে এই পয়েন্টটার যে ভ্যালুটা, মানে এই পয়েন্টটা এইটুকুনি তোমার 2, এইটুকুনি তোমার 2√2, মানে আমি যদি কোঅর্ডিনেটটা লিখি তাহলে 2,2√2 তোমার এই পি পয়েন্টের কোঅর্ডিনেট। তাহলে ট্যান থিটা গেলে আমরা কি বলতে পারি, এই কোঅর্ডিনেট থেকে আমরা লম্ব বাই ভূমি বলতে পারি, কারণ দিস ইজ লম্ব আর এটা ভূমি। তাহলে লম্ব কত, লম্ব বাই ভূমি, লম্ব তোমার 2√2 বাই ভূমি তোমার 2। তাহলে এখান থেকে 2 দিয়ে কাটলে আমার √2, তাহলে ট্যান থিটার ভ্যালু তুমি পাচ্ছ √2। ওকে, এখান থেকে তুমি যদি বলে কট থিটার ভ্যালু কত হবে, তাহলে তুমি বলবে 1/√2, কোনো অসুবিধা নেই। তাহলে এই যে পয়েন্টটা, এই যে ইকুয়েশনটা পেয়েছিলাম, সেই ইকুয়েশনে তুমি ভ্যালু পুট করতে পারো। তাহলে সুতরাং তুমি বলবে যে ট্যান আলফা মাইনাস থিটা ইকুয়াল টু হাফ ইন্টু √2, কারণ ট্যান থিটার মান তুমি √2 পেয়েছো, এটা পাচ্ছ, তাই তো। √2 বাই মানে 1/√2 পাচ্ছ তুমি। সুতরাং ট্যান আলফা মাইনাস থিটা ইকুয়াল টু পাচ্ছ 1/√2, কারণ নিচে 2 রয়েছে, তাহলে এটা পাচ্ছ তুমি। তাহলে 1/√2 মানে আবার কট থিটা। ঠিক আছে, তাহলে এরকম ভ্যালু যদি লেখো তুমি, যেমন কট থিটা পাচ্ছ,
কী করেছে, আচ্ছা যাই হোক, এখানটা তাহলে এটা পাচ্ছ তুমি, তাহলে এখানে তুমি সুতরাং বলতে পারো যে ট্যান আলফা মাইনাস থিটা ইকুয়াল টু কট থিটা, তাই না, কট থিটা। আচ্ছা এবার মানে ট্যান 90 মাইনাস থিটা মানে আবার কত, সেটা কট থিটা দেয়, তাহলে এখানে তুমি লিখবে ট্যান আলফা মাইনাস থিটা ইকুয়াল টু, এখানে তুমি লিখতে পারো যে ট্যান 90 মাইনাস থিটা। এবার তুমি বোথ সাইডে ট্যান দিয়ে ট্যান ইনভার্স নিতে পারো, তাহলে সুতরাং তুমি বলবে আলফা মাইনাস থিটা ইকুয়াল টু 90 মাইনাস থিটা। তাহলে দেখো এখানে থিটা থিটা কেটে যাচ্ছে, কারণ বিকজ মাইনাস থিটা, এখানে মাইনাস থিটা কেটে যাচ্ছে, তখন আলফা গেলে কত আসছে বাবা, 90 ডিগ্রি। এটাই তো আমাদের চেয়েছে, আলফার মানটা কত হবে, তাহলে আলফার মানটা দেখো 90 ডিগ্রি। তাহলে এই যে আলফাটা পুরোটা দেখো 90 ডিগ্রি, তার মানে কি, তাহলে আলফাটা 90 ডিগ্রি মানে এক্স অক্ষের সাথে 90 ডিগ্রি, সেটা কোন অ্যাক্সিস রিপ্রেজেন্ট করছে, ওয়াই অ্যাক্সিস রিপ্রেজেন্ট করছে। সুতরাং ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কোন দিক হবে, সুতরাং ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু হবে ওয়াই অ্যাক্সিস বরাবর, যে ভ্যালুটা আসবে সেটা কিন্তু ওয়াই অ্যাক্সিস বরাবর হবে। বুঝতে পারলে, একদম সিম্পল কোয়েশ্চেন ভাই। হ্যাঁ, তো ঘাবড়ানোর এখানে কিছুই নেই, একই রকম জিনিস করেছে এখানে। এখানে এটা ফাই ধরেছে, এখানে ফাইটা কী হবে, এখানে মেনলি পুরোটা কত দেখো, পুরোটা আমি আলফা ধরেছিলাম, মানে এই পুরোটা তুমি যদি ক্যালকুলেট করো সেটা কি 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, তাই না, মানে আলফা প্লাস থিটা, এই পুরোটা 90 ডিগ্রি, এইটুকুনি রেখে দাও তাহলে হবে, এইটুকুনি আমাদের আলফা। বুঝতে পারলে, একই জিনিস, ঠিক আছে। তাহলে এই হচ্ছে কোয়েশ্চেনটা, খুব ইম্পর্টেন্ট, খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেনটা, এটা স্টার দিয়ে রাখো। এইটা আর আগের যেটা কোয়েশ্চেন ওইটা বুঝতে পারলে এটা তুমি নিজে থেকেই করতে পারবে, কারণ তুমি ছবিতে দেখতেই পাচ্ছ ইলেকট্রিক ফিল্ডটা অ্যাক্সিস বরাবর আছে, তাই না। ওকে, আজকে এই পর্যন্তই থাক, নেক্সট দিন আমরা ইলেকট্রিক ফ্লাক্স অ্যান্ড গসেস থিওরেম নিয়ে শুরু করব, ঠিক আছে। আর ভিডিওটা তোমরা পুরোটা দেখবে, কেউ স্কিপ করবে না, ফুল ওয়াচ করো ভাই, ফুল ওয়াচ করো, ফুল ওয়াচ করলে অনেকটা বেশি ভালো লাগবে, ঠিক আছে। আর তোমার বন্ধুদের সাথে ছড়িয়ে দাও ভিডিওটাকে, অনেক অনেক বেশি করে শেয়ার করো, তোমরা সব জায়গাতে শেয়ার করো, তোমাদের জন্যই সব, তোমাদের ভালোবাসাতেই সব। তোমরা কমেন্ট করো, লাইক করো ভিডিওতে, ঠিক আছে। তোমরা কিন্তু লাইক করছো না, লাইক করো, অনেক মোটিভেশন পাওয়া যায় লাইক করলে পরে, ভালো লাগে, মানে ভেতর থেকে আনন্দ লাগে। সো আশা করি তোমরা সবাই লাইক করবে, শেয়ার করবে, আর পুরো ভিডিওগুলো দেখবে, ঠিক আছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো থ্যাংক ইউ।